হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারে অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের অনার্সের ডিএসসিসি 3 এর যে পেপারটি রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ 20 মার্কসের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও অ্যান্সারগুলো কালেক্ট করোনি, অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো কালেক্ট করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 20 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানের প্রশ্ন তোমাদের দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে অবশ্যই নোট ডাউন করে নেবে। প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য যুগের শাসনকাল ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে গড়ে ওঠা এই বিশাল সাম্রাজ্য কেবল রাজনৈতিক ঐক্যই প্রতিষ্ঠা করেনি, বরং একটি সুসংহত ও শক্তিশালী অর্থনৈতিক কাঠামোও তৈরি করেছিল। মৌর্য অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক, তবে বাণিজ্য ও শিল্পও এর অবিচ্ছেদ্য অংশ ছিল। এই অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল এক কঠোর ও সুসংগঠিত কর ব্যবস্থা, যা রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল। মৌর্য অর্থনীতির মেরুদণ্ড ছিল কৃষি। কৌটিল্যের মতো কৃষি ও পশুপালনই জীবন। উর্বর গাঙ্গেয় সমভূমি ছিল কৃষি উৎপাদনের প্রধান কেন্দ্র। ধান, গম, যব, বিভিন্ন ডাল, আখ এবং তুলার চাষ ব্যাপক পরিমাণে হতো। রাষ্ট্র কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিত। সুদর্শন হ্রদের মতো বড় বড় জলাধার নির্মাণ করা হয়েছিল, যা কৃষকদের সেচ সুবিধা দিত। কৃষকদের উপর বিভিন্ন ধরনের কর ধার্য করা হতো, যা রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল। এই কৃষি প্রাচুর্যই মৌর্য সাম্রাজ্যের বিপুল জনসংখ্যাকে খাদ্য সরবরাহ করত এবং অর্থনীতিকে সচল করে রেখেছিল। মৌর্য যুগে ভূমি ছিল ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় ধরনের মালিকানাধীন। ব্যক্তিগত জমির মালিকানা ছিল কৃষকদের, তবে রাষ্ট্রীয় ভূমিও ছিল, যা থেকে রাজস্ব আদায় করা হতো। জমির উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ কর হিসেবে নেওয়া হতো, যাকে বলা হতো ভাগ। এই ভাগের পরিমাণ সাধারণত 1/6 থেকে 1/4 পর্যন্ত হতো, তবে উৎপন্নের ওপর নির্ভর করে তা পরিবর্তিত হতো। কৃষকদের অতিরিক্ত কর হিসেবে বলি দিতে হতো। এই ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং কঠোরভাবে প্রয়োগ করা হতো। আরেকটা কথা বলে রাখি, কৃষকদের অতিরিক্ত কর হিসাবে বলি মানে এখানে কোনো বলি বলতে করের নামটা, ঠিক আছে? এখানে যে কৃষকরা অতিরিক্ত কর দেওয়া হতো, ওই করটাকেই বলা হতো বলি, ঠিক আছে? তারপরে দেখো, মৌর্য যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ধরনের বাণিজ্যই খুব উন্নত ছিল। স্থলপথে প্রধান বাণিজ্যিক পথগুলি ছিল তক্ষশিলা থেকে পাটলিপুত্র এবং পাটলিপুত্র থেকে তাম্রলিপ্ত। জলপথে বঙ্গোপসাগর এবং আরব সাগরের মাধ্যমে রোম, মিশর ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য চলত। পাটলিপুত্র, উজ্জয়িনী, তক্ষশিলা, বারাণসী, কৌশাম্বী এবং তাম্রলিপ্তের মতো নগরগুলি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই নগরগুলি শুধুমাত্র পণ্য আদান প্রদানের কেন্দ্র ছিল না, বরং শিল্প উৎপাদনেরও কেন্দ্র ছিল। মৌর্য যুগে কারুশিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল। বস্ত্রশিল্প, ধাতুশিল্প, কাঠের কাজ, মৃৎশিল্প এবং অলঙ্কার নির্মাণ ছিল প্রধান শিল্প। কৌটিল্য সূত্রাধ্যক্ষ এবং লোহাধ্যক্ষের মতো কর্মকর্তাদের উল্লেখ করেছেন, যারা যথাক্রমে বস্ত্রশিল্প ও ধাতুশিল্পের তত্ত্বাবধান করতেন। এই শিল্পগুলি ছিল রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণে চলত। শিল্পীদের উপর কর ধার্য করা হতো। এই কারুশিল্পের পণ্যগুলি শুধু অভ্যন্তরীণ বাণিজ্য বাজারে বিক্রি হতো না, বরং বৈদেশিক বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। মৌর্য রাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উৎপাদনে একচেটিয়া অধিকার বজায় রাখত। এর মধ্যে ছিল লোহা, লবণ, বনজ সম্পদ, সুরা এবং অস্ত্র। এই পণ্যগুলির উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। উদাহরণস্বরূপ, লবণ উৎপাদন এবং বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব ছিল রাষ্ট্রের আয়ের একটি বড় উৎস। এই একচেটিয়া নিয়ন্ত্রণ রাষ্ট্রকে বিপুল পরিমাণ সম্পদ আহরণে সাহায্য করত এবং অর্থনীতির ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করত। কৌটিল্য অর্থশাস্ত্র অনুযায়ী মৌর্য অর্থনীতিতে বাজার ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাজারে পণ্য এবং তাদের দাম নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিয়োগ করা হতো, যেমন পণ্যদক্ষ। তিনি পণ্যের মান এবং দাম নিশ্চিত করতেন। ওজন ও পরিমাপের জন্য কঠোর নিয়ম ছিল, যাতে কোনো ব্যবসায়ী সাধারণ মানুষকে ঠকাতে না পারে। এই নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য এবং একই সাথে কর আদায় সহজ করার জন্য। মৌর্য যুগে বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত ছিল। প্রধান মুদ্রা ছিল পান, যা ছিল রৌপ্য মুদ্রা।
এছাড়াও তামার মুদ্রা, মাসক এবং ব্রোঞ্জের মুদ্রা কাকিনি ব্যবহার করা হতো। এই মুদ্রাগুলি ব্যবসা বাণিজ্যকে সহজ করেছিল এবং অর্থনৈতিক লেনদেনকে গতিশীল করেছিল। মুদ্রা ব্যবস্থার ওপরও রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল। মুদ্রা তৈরি এবং বিতরণের দায়িত্ব ছিল রাজকীয় কোষাগারের। ঐতিহাসিক ডিডি কোশাম্বী বলেছেন যে মৌর্য যুগের এই সুসংগঠিত মুদ্রা ব্যবস্থা বাণিজ্যিক কার্যকলাপের প্রসারে সহায়তা করেছিল। মৌর্য অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এর রাজস্ব ব্যবস্থা। রাষ্ট্রের প্রধান আয়ের উৎস ছিল বিভিন্ন ধরনের কর। ভূমি রাজস্বের পাশাপাশি কৃষকদের থেকে সেচ কর, বনজ সম্পদ থেকে কর, বাণিজ্য থেকে শুল্ক এবং শিল্প ও কারুশিল্পের ওপর কর নেওয়া হতো। ঐতিহাসিক আর এস শর্মা বলেছেন যে মৌর্য কর ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও সুসংগঠিত। রাষ্ট্রের প্রধান রাজস্ব কর্মকর্তা ছিলেন সমাহর্তা। তিনি সমস্ত কর আদায় এবং হিসাব রক্ষার দায়িত্ব ছিলেন। এই কঠোর এবং বিস্তৃত কর ব্যবস্থা মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যয় ও বিশাল সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণে সহায়তা করত। মৌর্য রাষ্ট্র একটি শক্তিশালী রাজকীয় কোষাগার বা কোষ বজায় রাখত। সমস্ত ধরনের কর এবং রাজস্ব এই কোষাগারে জমা হতো। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে যেমন যুদ্ধ বা দুর্ভিক্ষে এই কোষাগার থেকে অর্থ ব্যবহার করা হতো। কৌটিল্য বলেছেন যে একটি সমৃদ্ধ কোষাগারই রাষ্ট্রের শক্তির প্রতীক। এই কোষাগারের দেখভালের দায়িত্বে ছিলেন সন্নিধাতা। মৌর্য শাসকরা রাজস্ব আদায় অত্যন্ত কঠোর ছিলেন এবং রাষ্ট্রের ব্যয় নিয়ন্ত্রণে যথেষ্ট সতর্ক ছিলেন। মৌর্য সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল। দাসরা কৃষি, খনি এবং অন্যান্য শিল্পে কাজ করত। মেগাস্তিন তার ইন্ডিয়া গ্রন্থে ভারতে দাসপ্রথার অনুপস্থিতির কথা বললেও আধুনিক ঐতিহাসিকতা সম্পূর্ণ সত্য বলে মনে করেন না। মেগাস্তিনের বর্ণনা সম্মত বোঝায় যে গ্রিক বা রোমান সাম্রাজ্যের মতো কঠোর দাসপ্রথা ভারতে ছিল না, তবে দাস এবং শ্রমিকদের শ্রম মৌর্য অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। রাষ্ট্র তাদের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখত এবং তাদের শ্রমকে উৎপাদনশীল কাজে ব্যবহার করত। মৌর্য অর্থনীতি ছিল কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল এবং উৎপাদনশীল ব্যবস্থা। কৌটিল্য অর্থশাস্ত্র এবং অন্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৌর্য রাষ্ট্র শুধুমাত্র কর আদায় সীমাবদ্ধ ছিল না, বরং অর্থনৈতিক কার্যকলাপের প্রতিটি ক্ষেত্রে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করত। কৃষি, শিল্প, বাণিজ্য এবং এমনকি মুদ্রা ব্যবস্থার উপর রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ ছিল। সাম্রাজ্যের বিশাল সামরিক ও প্রশাসনিক কাঠামোর ব্যয় নির্বাহে অপরিহার্য ছিল। এই অর্থনৈতিক মডেল ছিল মূলত স্বনির্ভর এবং স্থিতিশীল, যা মৌর্য সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার পেছনে একটি বড় শক্তি ছিল। এই অর্থনীতি পাটলিপুত্রের মতো নগরগুলিকে বিশ্বমানের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল এবং মৌর্য যুগে প্রাচীন ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। আমি তোমাদের সেই অ্যান্সারটি শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। এছাড়া তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।